ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বৈশাখের শান্ত আকাশটা হঠাৎ করে যেন বিষণ্ণতায় ডুবে গেল। দিগন্তের কোণে কুচকুচে কালো মেঘের ঘনাঘাটা, বাতাসের স্তব্ধতা আর গুমোট ভ্যাপসা গরমে চারদিকে এক ভুতুড়ে নীরবতা যেন কোনো আসন্ন মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে গিয়ে দূরে কোথাও শোনা গেল মেঘের গভীর গর্জন। পরক্ষণে আকাশ চিরে বিদ্যুতের ধারালো ঝিলিক জানান দিল ধেয়ে আসছে সর্বনাশা কালবৈশাখী ঝড়। ওরে বাবা রে, কি জোরে মেঘ ডাকছে! দেখেছো মিলি, আকাশটা কেমন রক্তিম কালচে হয়ে এসেছে। চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই থমথমে আকাশের কালো ভাবটা মোটেও ভালো ঠেকছে না। হ্যাঁ ফাতেমা, খুব জোরে বাতাস উঠেছে। ওই দেখো ফাতেমা, ওই আম গাছটা থেকে কতগুলো কাঁচা আম পড়ছে। চলো আমরা গিয়ে আমগুলো কুড়াই। এই ঝড় বাতাসে আম কুড়ানোর মজাটাই আলাদা। এখন বাড়িতে যাওয়ার চেয়ে আম কুড়ানোটাই বেশি জরুরি মনে হচ্ছে। চলো চলো। আম কুড়াতে গেলে যদি বৃষ্টি চলে আসে তখন কি হবে? তখন তো আমাদের ভিজে বাড়ি যেতে হবে। আর দেখছো না বিদ্যুতের চমক, আমার আম্মু আব্বু খুব চিন্তা করবে। কি যে বলো না ফাতেমা, তাই বলে কি এই ঝড়ের দিনে আম কুড়ানোর মজাটা আমরা হেলায় হারিয়ে ফেলবো? ওই যে একটা কবিতা আছে না, মামার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের শাখায় উঠি রঙিন করে মুখ। ওই কবিতাটির কথা মনে পড়ে গেছে। দেখেছো কত আম পড়েছে, এখনই না কুড়ালে সব যে লোকজন নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মিলি, তোমার জেদের সাথে পারা যাবে না। চলো তাড়াতাড়ি কিছু আম কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে যাই, নইলে আমার বাবা অফিস থেকে ফিরে আমাকে না দেখলে খুব চিন্তা করবেন। হ্যাঁ চলো চলো, ওই বটগাছটার নিচে অনেক আম পড়েছে। ও মা, বাতাসটা কেমন শো শো করে বাড়ছে, দেখেছো? এরপর ফাতেমা আর মিলি চলে গেল আম কুড়াতে। বাতাসে গাছ থেকে টুকটুক করে কাঁচা আম পড়ছিল। মিলি আর ফাতেমা মিলে অনেকগুলো আম কুড়িয়ে নিল। এদিকে আব্দুর রহমান সাহেব শহর থেকে অফিস সেরে বাড়িতে ফিরেছেন। তিনি ও আয়শা বাড়িতে তাদের মেয়ের জন্য খুব চিন্তা করছেন। আয়শা, এখনো তো ফাতেমা বাড়ি ফিরল না। চারদিকে বাতাস শুরু হয়েছে, এটা তো কালবৈশাখী ঝড়ের লক্ষণ। হাই আল্লাহ, শহর থেকে ফেরার পথে দেখলাম মাঠের পর মাঠ ধান বাতাসে দুলছে। এই তো সেদিন দেখলাম আমাদের প্রতিবেশী মোবারক আলী ভাই তার সবটুকু পুঁজি খাটিয়ে ধান চাষ করেছেন, আর কদিন পরেই ধানগুলো ঘরে তোলা যাবে। এ সময় কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে কৃষকদের তো সর্বনাশ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, ফাতেমা হয়তো কোথাও আশ্রয় নিয়েছে, ঠিক চলে আসবে। আল্লাহর যেটা ভালো হয় আল্লাহ তো সেটাই করবেন, তাই না? আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি ওর জন্য বারান্দায় অপেক্ষা করছি। মোবারক ভাইদের ফসলের জন্য সত্যি খুব মায়া লাগছে আমার। আল্লাহর গজব তো আমরা আটকাতে পারবো না, তবে তার কাছে চাইতে পারবো। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। শুধু কি ধান আয়শা, এ সময় কৃষকরা পাটও চাষ করেছে। কালবৈশাখী ঝড় হলেই তো ঝড়ের সাথে শিল পড়তে থাকে, সেই শিলে পাটের একটা আগাও আস্ত থাকবে না। খুব চিন্তা হচ্ছে। এদিকে মেয়েটা এখনো আসছে না, মনে হচ্ছে এখনই মুষলধারে বৃষ্টি শুরু হবে। আমি কি একবার ছাতা নিয়ে বের হব? সেটাই তো, ফাতেমা তো কখনো স্কুল থেকে ফিরতে এত দেরি করে না। স্কুল তো ছুটি হওয়ার প্রায় অনেকক্ষণ হয়ে গেল। হে আল্লাহ, আমার মেয়েটা যেন ভালোভাবে ঘরে ফেরে। ঝড় বাতাসে গাছের ডাল ভেঙে অনেক সময় মাথায় উপরে পড়ে যায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, তুমি দেখে রেখো আমার মেয়েটাকে। মিলি মিলি, অনেক আম কুড়িয়েছি। ওই দেখো চতুর্দিকে কেমন শস্য শব্দ হচ্ছে। বাবা বলেছিলেন এই বৈশাখ মাসে এই ঝড় বৃষ্টিগুলো কালবৈশাখী ঝড়ের লক্ষণ। আর কালবৈশাখী ঝড়ে বাড়িঘর, গাছপালা, ফসলের জমি সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। আমাদের এখানে থাকা যাবে না, যে কোনো সময় ডাল ভেঙে পড়তে পারে। তাড়াতাড়ি চলো মিলি। হ্যাঁ ফাতেমা, এই তো শেষ, আমটা তুলে নিলাম। চলো চলো এবার দৌড় দেই, চারপাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে, দেখেছো? চলো। এরপর ফাতেমা আর মিলি দ্রুত যে যার বাড়িতে চলে গেল। এদিকে মিলির বাবা প্রভাবশালী রমজান ব্যাপারী মিলির জন্য ভীষণ চিন্তা করছেন। রেহানা, তোমার মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ও কারোর কথাই শুনতে চায় না। স্কুল ছুটি হওয়ার অনেক সময় হতে চলল। স্কুল থেকে বাড়ি ফিরতে ওর 10 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু ও এখনো আসছে না কেন? আকাশ তো ভেঙে পড়বে মনে হচ্ছে। আহা, আপনি রাগ করছেন কেন? ছোট মানুষ, হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, বাতাস থেমে গেলেই চলে আসবে। পরিস্থিতি দেখেছো রেহানা? চারপাশে কেমন কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে।
এখনই তো মুষলধারায় বৃষ্টি নামবে। এখন কি মাস চলছে তুমি ভুলে গেছো? কাল বৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে কত মানুষ মারা যাচ্ছে তার খবর রাখো। ভুলে যাব কেন? এখন তো বৈশাখ মাস চলছে, কিছুদিন আগেই তো পহেলা বৈশাখ গেল। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। বৈশাখ মাসে কি ভয়ঙ্কর রূপ হয় প্রকৃতির, সেটা কি তুমি জানো না? এ সময় কাল বৈশাখী ঝড় হয়, মাঠের ফসল সব মাটির সাথে মিশে যাবে আজ। হায় আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম কালবৈশাখী ঝড়ের কথা। আমার মেয়েটাও এখনো বাইরে, কি যে হবে আজ। সে কথা তো আমিও ভাবছি। এতক্ষণে তুমি বুঝতে পারলে? মিলি খুব দুষ্টু হয়েছে। এই ঝড়ের সময় একটু তাড়াতাড়ি করে বাসায় চলে আসবে তা না, কোথায় যে গেল মেয়েটা। রমজান ব্যাপারে এসব কথা বলতেই মিলি অনেকগুলো আম নিয়ে হাঁপাতে হাঁপাতে হাজির হলো। আব্বু আব্বু, আমি এসে গেছি। এই দেখো কতগুলো বড় বড় আম কুড়িয়েছি। ঝড়ের দিনে কাঁচা আমের ভর্তা খেলে কি যে সুস্বাদু লাগে। রাস্তায় কাঁচা আম পড়ে থাকতে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি আর ফাতেমা মিলে অনেকগুলো কাঁচা আম কুড়িয়েছি। এই যে এ দেখো। এই মেয়ে, তোমাকে আমি কতদিন বলেছি না ঝড়ের সময় বাইরে একদম থাকবে না। আর কাল বৈশাখী ঝড়ের সময় তো একদমই না। দেখেছো আশেপাশে কেমন বাজ পড়ছে, যে কোনো সময় বজ্রপাত মাথায় পড়তে পারে। আরে এই তুমি এই ঝড়ের মধ্যে আম কুড়াতে গেছিলে, তাই তো বলি তোমার বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে কেন? আহা, মেয়েটা তো চলে এসেছে, আপনি ওকে এভাবে বকাবকি করছেন কেন? ও তো একা ছিল না, ফাতেমাও ছিল। তুমি চুপ করো রেহানা। ওর যদি কোনো ক্ষতি হয়ে যেত এটা দায়ভার কে নিত? কোনো একটা গাছের ডাল ভেঙে মেয়ের মাথায় পড়তো যদি, তখন কি হতো চিন্তা করেছো? আমার তো একটাই মেয়ে। আহা বাবা, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো। আমি তো এখন বড় হয়েছি, তাই না? ডাল পড়তে দেখলে কি আর আমি বসে থাকতাম? আমি তো দৌড় দিতাম। শুনেছো রেহানা, তোমার এই মেয়ের কথা? ঝড়ের সাথে কি পাল্লা দেওয়া যায়? যাও যাও, ঘরের ভেতর যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি আর শিল পড়া শুরু হলো। ফাতেমাও ভিজে একাকার হয়ে তার বাড়িতে পৌঁছালো। আব্দুর রহমান সাহেব তাকে দেখে হাফ ছেড়ে বাঁচলেন। মা ফাতেমা, এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? তোমার জন্য কত চিন্তা করছিলাম আমরা। ভিজে তো একদম চুপসে গেছো। জলদি গিয়ে ফ্রেশ হয়ে নাও, নইলে আবার জ্বর আসবে। দুঃখিত আম্মু, মিলির সাথে আম কুড়াতে গিয়ে যদি দেরি হয়ে গেল। কিন্তু আব্বু ফেরার পথে দেখলাম মোবারক চাচার ক্ষেতের সব ধান বাতাসে নুয়ে পড়েছে। চাচা পাগলের মতো ক্ষেতের আইলে দাঁড়িয়েছিলেন। দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছিলাম। মোবারক আলী খুবই পরিশ্রমী মানুষ। তার ছোট 2 মেয়ের পড়াশোনা আর সংসারের পুরো খরচ এই ফসলের উপর নির্ভর করে। আল্লাহই জানে ওনার কপালে কি আছে। এই বৃষ্টি আর ঝড়ের যে তাণ্ডব শুরু হয়েছে, তাতে কারো ফসল রক্ষা পাওয়া কঠিন। সারা রাত ধরে চলল কালবৈশাখীর প্রলয়ঙ্কারী তাণ্ডব। জানালার কাঁচ থরথর করে কাঁপছিল। সকালে আকাশ পরিষ্কার হলেও চারপাশের দৃশ্য ছিল ভয়াবহ। বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। টিনের চাল উড়ে গেছে অনেকের। আব্দুর রহমান সাহেব আর রমজান ব্যাপারী গ্রাম পরিদর্শনে বের হলেন। জমিতে এসে তারা দেখলেন মোবারক আলী হাউমাউ করে কাঁদছেন। তার সোনালী ধানের ক্ষেত কর্দমাক্ত মাটির সাথে মিশে গেছে। হায় আল্লাহ, হে কি সর্বনাশ হইয়া গেল। আমি এখন কি নিয়া বাঁচমু? সমবায় সমিতি থেকে 30,000 টাকা লোন নিছিলাম। ভাবছিলাম ধান বিক্রি কইরা লোনগুলা শোধ কইরা দিমু, আর বড় মাইয়ার বিয়ার লেগা কিছু জমামু। এখন তো আমি পথের ফকির হইয়া গেলাম। আল্লাহ! মোবারক ভাই, এভাবে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন। বিপদ তো আমাদের পরীক্ষা করার জন্যই আসে। রহমান ভাই, আপনি তো করেন চাকরি, আপনার মাস শেষে আহে বেতন, কিন্তু আমরা যারা চাষি আমাদের তো এই মাটি সব, এই ধানগুলা হাত তোলার যোগ্য নাই। আমি এখন লোদ কিভাবে শোধ করুম? না খাইয়া যে মরতে হইব আমাদের। চাচা, শুধু আপনার নয়, আমাদের বাগানের সব ফলের গাছ ভেঙে পড়েছে। ওই দেখুন, ঝড়ে পাখির বাসাগুলো পড়ে ডিম ভেঙে গেছে। কতগুলো পাখির ছানা মারা গেছে। প্রকৃতির উপর তো কারোর হাত নেই চাচা। এমন সময় মিলি আর ফাতেমা সেখানে ছুটে এলো। তারা মোবারক আলীর কান্না দেখে স্তব্ধ হয়ে গেল। বাবা, মোবারক চাচার কি অনেক ক্ষতি হয়েছে? উনি কেন কাঁদছেন? আব্বু, আপনি তো সব সময় বলেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। আমরা কি চাচার জন্য কিছু করতে পারি না? আব্দুর রহমান সাহেব রমজান ব্যাপারীর দিকে তাকালেন। রমজান ব্যাপারী গ্রামের প্রভাবশালী লোক এবং দয়ালুও বটে। আব্দুর রহমান সাহেব, আপনি শিক্ষিত মানুষ, চাকুরে। আপনার বুদ্ধি আর
আমার সামর্থ্য যদি এক করি তবে এই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বাঁচাতে পারি। মোবারক আলী ভাই, আপনার লোনের টাকা আমি আর রহমান সাহেব মিলে ব্যবস্থা করে দেব। আপনার লোন শোধ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। ঠিক বলেছেন ব্যাপারী সাহেব, আমার এই মাসের বেতনের পুরো টাকাটা আমি মোবারক ভাইকে দিব। আর গ্রামের যুবকদের নিয়ে আমরা একটা দল গঠন করব, যাদের ঘর ভেঙেছে তাদের ঘর মেরামত করে দিব। মোবারক ভাই, আপনি একা নন, আমরা পুরো গ্রামের মানুষ আপনাদের পাশে আছি। আপনাদের কি বইলা যে শুক্রিয়া আদা করুম। আমি ভাবতেছিলাম আমার যে সব শেষ হইয়া গেছে, আপনারা আমার অন্ধকার জীবনে আশার আলো দেখাইলেন। আব্বু, আমিও আমার জমানো মাটির ব্যাংকে টাকাগুলো দেব মোবারক চাচার মেয়েদের বই কেনার জন্য। এই তো আমার লক্ষ্মীমা, কালবৈশাখী ঝড় আমাদের অনেক কিছু কেড়ে নেয় ঠিকই, কিন্তু এটি আমাদের শিখিয়ে দেয় একে অপরের হাত ধরে কিভাবে বাঁচতে হয়। ঝড় যেমন আসে তেমনও শান্তও হয়, কিন্তু মানুষের মনুষ্যত্ব যেন কখনো মরে না যায়। বন্ধুরা, কালবৈশাখী ঝড় প্রকৃতির একটি নিয়ম। এটি যেমন ভয়ঙ্কর, তেমনি এটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগও করে দেয়। আমরা যেন শুধু নিজের ক্ষতির কথা না ভেবে আমাদের চারপাশের অসহায় মানুষ এবং পশু পাখির পাশে দাঁড়াই, তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো।